নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, একটু থামুন, ভিডিওটা একেবারে স্কিপ করবেন না, কারণ আমি আজকে আপনাদের সাথে যে কথাটা বলতে চাই সেটা হয়তো আপনি ইন্টারনেটে কোথাও এতটা পরিষ্কারভাবে পাননি, এবং সেটা না জানলে আপনি আগামী কয়েক মাসে এমন একটা ধাক্কা খাবেন যেটার জন্য আপনি হয়তো একেবারেই প্রস্তুত ছিলেন না। আচ্ছা বলুন তো, গত কয়েক মাস ধরে আপনি কি দেখছেন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে? অষ্টম পে কমিশনে বেতন হবে ডবল, ফিটমেন্ট ফ্যাক্টর 3.68, ন্যূনতম বেতন হবে 34,000 টাকা, সরকারি কর্মচারীদের জন্য স্যালারি বিস্ফোরণ আসছে, 1 জানুয়ারি থেকেই লাগু হবে নতুন বেতন কাঠামো। এই সব থাম্বনেল দেখে আপনার মনে কি উত্তেজনা তৈরি হয়েছে? আপনিও কি মনে মনে হিসাব করতে শুরু করেছেন যে বেতন বাড়লে কোন ফ্ল্যাটটা কিনবেন, কোন গাড়িটা নেবেন, ছেলে মেয়ের পড়াশোনার জন্য কতটা জমাবেন? বন্ধুরা, আমি জানি এই অনুভূতিটা কেমন, এবং আমি এটাও জানি যে এই আশার আগুনে ঘি ঢেলে ভিউ বাড়ানো অনেক সহজ, কিন্তু সেটা করাটা হবে আমার সাথে সম্পূর্ণ অসততা, আর এই চ্যানেলে আমরা সেটা করি না। তাই আজকে আমি আপনাদের সেই সত্যিটা বলতে এসেছি, যেটা অনেকেই কিন্তু বলতে সাহস করছেন না, যেটা শুনতে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু যেটা না জানলে আপনি সামনে হয়তো আরো বিপদে পড়বেন। এবং সেই সত্যিটার নাম হলো মডারেট পে রিভিশন। এই তিনটি শব্দ এই মুহূর্তে দিল্লির নর্থ ব্লকে অর্থমন্ত্রকের করিডোরে বিশেষজ্ঞদের বৈঠকে সবচেয়ে বেশিরভাগ উচ্চারিত হচ্ছে, এবং এই তিনটি শব্দই ঠিক করবে আগামী 10 বছরের আর্থিক ভবিষ্যৎ। তাহলে এই মডারেট রিভিশন আসলে ঠিক কি? সরকার কি সত্যিই কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, নাকি এর পেছনে এমন কিছু যুক্তি আছে যা আমরা না বুঝেই রাগ করছি? ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কতটা হবে? পেনশনভোগীদের কি আদৌ লাভ হবে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই পুরো পরিস্থিতিতে একজন সাধারণ কেন্দ্রীয় কর্মচারী হিসেবে আপনার ঠিক কি করণীয় বা কি করা উচিত? আজকের সব প্রশ্নের উত্তর কিন্তু পাবেন একদম গোড়া থেকে, পরিসংখ্যান সহ, উদাহরণী সহ। তাই পুরো ভিডিওটা দেখুন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটি অংশই আপনার কাজে আসবে। তাহলে চলুন ভিডিওটা শুরুই করা যাক। বন্ধুরা, অষ্টম পে কমিশন বুঝতে হলে আগে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টোতে হবে। ভারতে পে কমিশনের ধারণাটা শুরু হয়েছিল স্বাধীনতার ঠিক পর থেকেই। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে সরকার বুঝতে পেরেছিল যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো একটা সুনির্দিষ্ট এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করতে না পারলে প্রশাসন ঠিকমতো চলবে না। কারণটা খুবই সহজ, দেশের প্রশাসন মানে মানুষের জীবনের প্রতি সরকারের উপস্থিতি। পুলিশ, রেলওয়ে, ডাকঘর, ব্যাংক, হাসপাতাল, স্কুল, এই সমস্ত কিছু পরিচালনা করেন সরকারি কর্মচারীরা। এই সরকারি কর্মচারীরাই যদি আর্থিকভাবে সুরক্ষিত না থাকেন, তাহলে তাদের কাজের মান পড়বে, দুর্নীতি বাড়বে, এবং পুরো ব্যবস্থাটাই হয়তো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকবে। এই উপলব্ধি থেকেই 1947 সালে গঠিত হয় প্রথম পে কমিশন, যার নেতৃত্বে ছিলেন শ্রীনিবাস বরাদাচারিয়ার। সেই থেকে শুরু হয় একটা ঐতিহ্য, প্রতি 10 বছর অন্তর কেন্দ্রীয় সরকারের একটি নতুন পে কমিশন গঠন করবে, যারা কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দেবে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই 7টি পে কমিশনের সংক্ষিপ্ত যাত্রাপথ। প্রথম পে কমিশন 1947 সালের দিকে, দেশ সবেমাত্র স্বাধীন হওয়ার ঠিক পরে গঠিত। সর্বনিম্ন বেতন ছিল মাত্র 55 টাকা। সেই সময় পরিপ্রেক্ষিতে এটা ছিল যুক্তিসম্মত। দ্বিতীয় পে কমিশন 1957 সালে, স্বাধীনতার প্রথম দশকে দেশের অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করে। এই কমিশন বেতন কিছুটা বাড়ালেও বড় পরিবর্তন আসেনি, সর্বনিম্ন বেতন হয়েছিল 80 টাকা। তৃতীয় পে কমিশন 1973 সালে হয়েছিল। বাংলাদেশ যুদ্ধ, তেল সংকট, ভয়াবহ মূল্য বৃদ্ধি, এই প্রেক্ষাপটে গঠিত এই কমিশন বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। চতুর্থ পে কমিশন 1986 সালে হয়। এই কমিশনই প্রথমবার বেতন কাঠামোকে সত্যিকার অর্থে যুক্তিসম্মত করার কিন্তু চেষ্টা করে। সর্বনিম্ন বেতন হলো 750 টাকা। পঞ্চম পে কমিশন 1997 সালে হয়। এই কমিশনই প্রথম সত্যিকারের অর্থে বড় ধরনের বেতন বৃদ্ধি ঘটায়। সর্বনিম্ন বেতন 750 থেকে সরাসরি 2550 টাকাতে নিয়ে যাওয়া হয়। এটি ছিল প্রায় 3.4 গুণ বৃদ্ধি। এরপর হয় ষষ্ঠ পে কমিশন 2006 সালে। এই কমিশন আরো বড় পরিবর্তন আনে। সর্বনিম্ন বেতন 2550 থেকে বেড়ে হয় 7000 টাকা। গ্রেড পে সিস্টেম চালু হয়। ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 1.86। সপ্তম পে কমিশন 2016 সালে হয়। এটি সবচেয়ে সাম্প্রতিক এবং সবচেয়ে বেশি মানুষের পরিচিত। ফিটমেন্ট ফ্যাক্টর ছিল
2.57, সর্বনিম্ন বেতন 7,000 থেকে বেড়ে হয়েছিল 18,000 টাকা। পে ব্যান্ড সিস্টেম উঠে গেল, এলো লেভেল ম্যাট্রিক্স। বন্ধুরা, এখন যদি এই টাইমলাইনটা ভালো করে দেখেন তবে একটা প্যাটার্ন বুঝতে পারবেন। প্রতিটি পে কমিশনই বেতন বাড়িয়েছে, এটা কিন্তু সত্যি, কিন্তু কোনো পে কমিশনই কখনো কর্মচারীদের সমস্ত দাবি 100% পূরণ করেনি। প্রতিটি পে কমিশনের ক্ষেত্রেই একটা দর কষাকষি হয়েছে, একটা সমঝোতা হয়েছে, এটাই কিন্তু বাস্তবতা। এখন প্রশ্ন হলো, অষ্টম পে কমিশনের ক্ষেত্রে এই সমঝোতার রেখাটা কোথায় টানা হবে? সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে অষ্টম পে কমিশন ঠিক কখন এবং কিভাবে এলো। 2026 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারিভাবে অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দেন। এই ঘোষণার পর থেকেই দেশের প্রায় 50 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লাখ পেনশনভোগী, মোট 1,15,00,000-রও বেশি মানুষ এবং তাদের পরিবার একটাই প্রশ্ন করছেন, আমাদের বেতন বা পেনশন ঠিক কতটা বাড়বে? এবং এই প্রশ্নটা করাটা যথেষ্টই স্বাভাবিক। এই প্রশ্নটা শুধু ব্যক্তিগত জীবনের প্রশ্ন নয়, এটা ভারতের অর্থনীতির জন্য একটা বিশাল প্রশ্ন। কারণ যখন সরকারি কর্মীদের হাতে বেশি টাকা আসে তখন বাজারে ভোগ্য পণ্যের চাহিদা বাড়ে, রিয়েল এস্টেট সেক্টর চাঙ্গা হয়, গাড়ি বিক্রি বাড়ে, পুরো অর্থনীতিতে একটা চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু একই সাথে এই বিশাল পরিমাণ অর্থ সরকারের কোষাগার থেকে বেরিয়ে যায় এবং সেটা কোথা থেকে আসে? আমাদের ট্যাক্স থেকেই আসে। অর্থাৎ এটা শুধু কর্মচারীদের ব্যক্তিগত বিষয় নয়, এটা পুরো দেশের করদাতাদের টাকার প্রশ্ন। তাহলে সরকার এই দুটো দিককে কিভাবে ব্যালেন্স করে চলবে? এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন। বন্ধুরা, মডারেট পে রিভিশন এই শব্দটি প্রথমে উঠে আসে কোনো সরকারি বিজ্ঞপ্তি থেকে নয়, এটি উঠে আসে অর্থ মন্ত্রকের নিকটবর্তী বিশেষজ্ঞ মহল থেকে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ থেকে এবং কয়েকটি নির্ভরযোগ্য আর্থিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। এই শব্দটি জন্ম হয়েছে মূলত দুটি চরম অবস্থানের মাঝখানে একটা মধ্যপথ খোঁজার প্রয়াস থেকে। একদিকে আছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অবস্থান, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম বা NCJCM, যেটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী সংস্থা। তারা সরকারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের প্রধান দাবি হলো ফিটমেন্ট ফ্যাক্টর ন্যূনতম 3.68 করতে হবে এবং তারা আদর্শভাবে 3.83 চাইছেন। এই দাবির পেছনে তাদের যুক্তিটা কিন্তু একদম খেলনা নয়। তারা বলেছেন 2016 সালে যখন সপ্তম পে কমিশন লাগু হয়েছিল তখন থেকে 2026 সাল পর্যন্ত এই 10 বছরের দেশে মূল্যবৃদ্ধির হার যদি হিসেব করা হয় তাহলে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দিয়ে দিয়ে এটা কিছুটা সামলানো যায় কিন্তু পুরোপুরি যায় না। তাই মূল বেতন কাঠামোতেই একটা সংশোধন দরকার। আর তারা আরো বলেছেন ষষ্ঠ পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 1.86, সপ্তম পে কমিশনে ছিল 2.57। অর্থাৎ বন্ধুরা, প্রতিটি কমিশনেই কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর বেড়েছে। স্বাভাবিকভাবে অষ্টম পে কমিশনে সেটা আরো বাড়া উচিত। অন্যদিকে আছে আবার সরকারের অবস্থান। সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য কিন্তু আসেনি, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তাতে স্পষ্ট যে সরকার এই মুহূর্তে 3.83 বা 3.68 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার মতো আর্থিক অবস্থানে নিজেকে দেখাচ্ছে না। কিন্তু কেন? কারণ শুধু কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ালেই হবে না, এর সাথে আসবে পেনশনের বোঝা, বিভিন্ন ভাতার বৃদ্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারগুলির উপর পরোক্ষ চাপ। তাহলে এই দুটো চরম অবস্থানের মাঝখানের জায়গাটার নামই হলো মডারেট পে রিভিশন। এটাকে যদি আরো সহজ করে বলি, ধরুন আপনি একটা বাজারে গেছেন কেনাকাটা করতে, বিক্রেতার দাম চাইছে 100 টাকা, আপনি দিতে চাইছেন 50 টাকা, শেষ পর্যন্ত 70 থেকে 75 টাকায় দরদাম পাকা হয়। সেটাই হলো মডারেট ফর্মুলা। এতে ব্যাপারটা কি হবে না, কেউ সম্পূর্ণ খুশি নয় কিন্তু কেউ আবার সম্পূর্ণ অখুশিও নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে বিক্রেতা হলেন কর্মচারীরা, তারা তাদের শ্রম বিক্রি করছেন, আর ক্রেতা হলো সরকার, যে তাদের বেতন দেবে। এবং এই বাজারে কর্মচারীরা ইচ্ছে মতো কাজ ছেড়ে দিতে পারবেন না, তাই এই দরদামে তাদের ক্ষমতা স্বাভাবিকভাবেই সীমিত। মডারেট পে রিভিশনের তিনটি মূল বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এতে বেতন বৃদ্ধি হবে কিন্তু সেটা কর্মচারীদের দাবির চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। দ্বিতীয়ত, বেতন বৃদ্ধির ঘাটতিটা পূরণ করার চেষ্টা হবে অন্যান্য সুবিধার মাধ্যমে, যেমন ডিএ মার্চ করা, নতুন ভাতা চালু করা, পেনশনের সংস্কার ইত্যাদি।
তৃতীয়ত আসছে পুরো প্রক্রিয়াটা এমন ভাবে সাজানো হবে যাতে কেন্দ্রীয় সরকারের রাজকোষ ঘাটতি একটা নিরাপদ সীমার মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো এই মডারেট মানে সংখ্যায় ঠিক কত, ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক কত হতে পারে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে বুঝে নেওয়া যাক সরকার কেন এই পথে হাঁটছে। বন্ধুরা, কোনো সরকারি কর্মচারীদের শত্রু হয়ে বসে থাকে না। তারাও জানে যে খুশি কর্মচারী মানে ভালো প্রশাসন, আর ভালো প্রশাসন মানে হলো ভালো শাসন, আর ভালো শাসন মানে হলো পরের নির্বাচনে ভোট। তাহলে কেনই বা সরকার মডারেট ফর্মুলার কথা ভাবছে? এর পেছনে আছে একাধিক গভীর কারণ। আমি এক এক করে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সামনে দেখাচ্ছি, চলুন। কারণ নাম্বার 1, রাজকোষে ঘাটতির চাপ। ভারত সরকারের বার্ষিক বাজেটে কর্মচারীদের বেতন এবং পেনশন একটি বিশাল অংশ নিয়ে নেয়। 2024-25 সালে বাজেটে কেন্দ্রীয় সরকারের বেতন আর পেনশন বাবদ মোট ব্যয় ছিল প্রায় 5,47,000 কোটি টাকারও বেশি। এখন যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 করা হয় তবে এই খরচ কোথায় গিয়ে পৌঁছাবে? বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষকদের হিসেব অনুযায়ী কেবল বেতন বাবদ অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বেশি। পেনশন ধরলে মোট বোঝা হবে আরো অনেক বেশি। ভারতের রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা এখন জিডিপির 4.5 থেকে 5% মধ্যে রাখার চেষ্টা চলছে। এই বিশাল বেতন বৃদ্ধি যদি একসাথে হয় তবে সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। দ্বিতীয় কারণ হলো রাজ্য সরকারগুলির ডমিনো এফেক্ট। এটি একটি অত্যন্ত কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখনই কেন্দ্র নতুন পে কমিশন বাস্তবায়ন করে তখনই দেশের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারীরাও কিন্তু একই ধরনের বেতনে বৃদ্ধির দাবি তোলেন। রাজ্যগুলির মোট সরকারি কর্মচারীর সংখ্যা কেন্দ্রের তুলনায় অনেকটাই বেশি। বন্ধুরা, সারা ভারতবর্ষে মোট সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 3 কোটি। এর মধ্যে কেন্দ্রীয় কর্মচারীর সংখ্যা 50 লাখ, বাকি 2,50,00,000 হলো রাজ্য সরকারের কর্মচারী। যদি কেন্দ্র 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর দেয় আর রাজ্যগুলোতে অসন্তোষ বাড়বে তাহলে, আর যদি রাজ্যগুলো বাড়ায় তবে বহু রাজ্য সরকার আর্থিকভাবে কার্যত দেউলিয়া হয়ে যাবে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো বড় বড় জনসংখ্যার রাজ্যগুলির কর্মচারী সংখ্যা এতটাই বেশি যে একটু বেশি বেতন দিলেই রাজ্যের বাজেটের সিংহভাগ চলে যাবে কর্মচারীদেরই পকেটে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো কোনো কিছুতেই আর টাকা থাকবে না। কারণ নম্বর 3, বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা। বন্ধুরা, আমরা এখন এমন একটা সময়তে বাস করছি যখন বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার মেঘ সবসময় জমে আছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, আমেরিকা চীন বাণিজ্যের একটা উত্তেজনা। এইসব পরিস্থিতিতে ভারত সরকার তার অর্থনৈতিক বাফার বা সঞ্চয়কে অক্ষত রাখতে চাইছে। যদি আবার কোভিডের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, যেমন কোনো মহামারী, প্রাকৃতিক বিপর্যয় বা বড় ভূ রাজনৈতিক সংকট, তবে সরকারের হাতে অর্থনৈতিক মোকাবেলার ক্ষমতা থাকা দরকার। এই জরুরি তহবিলের জন্যই সরকার অপ্রয়োজনীয় ব্যয়ের বোঝা এড়িয়ে চলতে চাইছে। কারণ নম্বর 4, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্ন। এটা অনেকেই বোঝেন না। বেতন বাড়লে কি সবসময় জীবনটা ভালো হয়ে যায়? অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উত্তর হলো সবসময় হয় না। যদি হঠাৎ করে বিশাল পরিমাণ টাকা বাজারে ঢোকে, ধরুন 1,15,00,000 কর্মচারী ও পেনশনভোগীর হাতে একসাথে অনেক বেশি টাকা এলো, তবে বাজারে পণ্যের চাহিদা হঠাৎ করে বেড়ে যাবে, সরবরাহ সাথে সাথে বাড়বে না, ফলে দামটাও বাড়তে থাকবে। অর্থাৎ বেতন বৃদ্ধির কারণেও কিন্তু মূল্য বৃদ্ধি হতেই পারে, যেটা শেষ পর্যন্ত কর্মচারীদের নিজেদেরই ক্ষতি করে। রিজার্ভ ব্যাংক এই বিষয়টি সবসময় গুরুত্বের সাথে কিন্তু পর্যবেক্ষণ করে। অতিরিক্ত মূল্যবৃদ্ধি এড়াতে তারা সুদের হার বাড়াতে পারে, যা আবার ব্যবসায়িক বিনিয়োগ কমায়, কর্মসংস্থানকে কমায়। কারণ নম্বর 5, রাজনৈতিক গণিত। এটা বলতে না চাইলেও কিন্তু বলতে বাধ্য। 2029 সালের লোকসভা নির্বাচনের আগে 8ম পে কমিশন বাস্তবায়ন হবে। সরকার চাইবে এই সিদ্ধান্তটা এমন ভাবে নিতে যাতে সরকারি কর্মচারীরা খুশি হন, কিন্তু সাধারণ করদাতারা যাতে মনে না করেন যে তাদের ট্যাক্সের টাকা অযৌক্তিকভাবে কাটা হচ্ছে। মোট ভোটারের মধ্যে সরকারি কর্মচারীর সংখ্যায় অনেকটাই কম, কিন্তু তারা সংগঠিত, তারা সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণকারী এবং তাদের পরিবার ও প্রভাববৃত্ত কিন্তু বিশাল, তাই তাদের সম্পূর্ণ উপেক্ষা করা যাবে না। আবার বন্ধুরা, সাধারণ মানুষের কাছে কর্মচারীদের জন্য আকাশ থেকে টাকা ঢালা হচ্ছে এই ছবিটাও তৈরি করা যাবে না। মডারেট পে রিভিশন এই দুটো রাজনৈতিক উদ্দেশ্যকেও কিন্তু পূরণ করে। বেতন বাড়লো কিন্তু মধ্যপন্থী ও বাস্তবসম্মত উপায়। বন্ধুরা, এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। প্রথমে বুঝুন ফিটমেন্ট ফ্যাক্টর কি। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক সংখ্যা
যা দিয়ে পুরনো বেসিক পেকে গুণ করে নতুন বেতন নির্ধারণ হয়। সহজ উপায় দেই আপনাদের। সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। ধরুন আপনার ষষ্ঠ পে কমিশনে বেসিক পে ছিল 10,000 টাকা, তাহলে সপ্তম পে কমিশনে আপনার নতুন বেসিক হবে 10,000 ইন্টু 2.57 ইজিক্যাল টু 25,700 টাকা। এটাই হলো ফিটমেন্ট ফ্যাক্টরের কাজ। এখন দেখুন বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরে সর্বনিম্ন বেতন কত হবে। বর্তমানে সপ্তম পে কমিশনের সর্বনিম্ন পে হলো 18,000 টাকা। এই 18 টাকাকে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়, তাহলে নতুন সর্বনিম্ন বেতন হবে 46,260 টাকা। এটা কর্মচারী সংগঠনের দাবির চেয়ে অনেক কম, কিন্তু তারপরও বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.85 হয়, তাহলে নতুন সর্বনিম্ন বেতন হবে 51,300 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3 হয়, তাহলে নতুন সর্বনিম্ন বেতন হবে 54,000 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 হয়, তাহলে নতুন সর্বনিম্ন বেতন হয় 66,240 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 হয়, তাহলে নতুন সর্বনিম্ন বেতন হয়ে দাঁড়াবে 68,940 টাকা। এখন বন্ধুরা, মডারেট পে রিভিশনের অধীনে সবচেয়ে বেশি যে ফিটমেন্ট ফ্যাক্টরের কথাটা আলোচনায় আসছে, সেটা হলো 2.57 থেকে 3 এর মধ্যে। কেন এই রেঞ্জ? কারণ সরকারের আর্থিক বিশ্লেষকরা মনে করছেন এই রেঞ্জের মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর রাখলে প্রথমত বেতন বৃদ্ধির কারণে মূল্য বৃদ্ধির ঝুঁকি নিয়ন্ত্রণে থাকবে, দ্বিতীয়ত রাজকোষ ঘাটতি জিডিপির 5% মধ্যে রাখা সম্ভব হবে, আর তৃতীয়ত রাজ্য সরকারগুলোর উপর চাপ কিছুটা নিয়ন্ত্রিত থাকবে, আর চতুর্থত হলো পেনশন বাবদ অতিরিক্ত ব্যয় একটা সহনীয় মাত্রাতে থাকবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। সোশ্যাল মিডিয়ায় অনেকে ভুলভাবে বলছেন যে মডারেট ফিটমেন্ট ফ্যাক্টর মানে বেতন খুব কম বাড়বে। এটা সম্পূর্ণ ঠিক নয়। দেখুন, এমনকি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে কিন্তু একজন কর্মচারীর বেতন আজকের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি হবে। কারণ এখন তার বেতনে ডিএ যুক্ত আছে এবং সেই ডিএ মার্চ হয়ে নতুন বেসিক তৈরি হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য বন্ধুরা এই বিষয়টাকে একটু বিস্তারিত খুলে আপনাদেরকে বোঝাই। বর্তমানে একজন সর্বনিম্ন স্তরের কর্মচারীর বেসিক পে হলো 18,000 টাকা। তার সাথে ধরুন 50% ডিএ থাকে, তাহলে তার ডিএ হলো 9,000 টাকা। বেসিক পে এবং ডিএ মিলে মোট হলো 27,000 টাকা। এখন বন্ধুরা, অষ্টম পে কমিশনের নতুন বেসিক নির্ধারণ করার সময় এই 27,000 টাকার ওপরে ফিটমেন্ট ফ্যাক্টর লাগানো হবে কিনা, নাকি শুধু 18,000 টাকার ওপর, এটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি। সঠিক পদ্ধতি হলো ডিএ মার্জের পরের পরিমাণ অর্থাৎ 27,000 টাকার উপর নতুন ফিটমেন্ট ফ্যাক্টর প্রযোজ্য হবে। তাই 2.57 দিয়ে গুণ করলে হবে 27,000 ইন্টু 2.57 ইজিক্যাল টু 69,390 টাকা। এখন বুঝতে পারছেন কেন সংখ্যাটা এত জটিল? এই হিসেবের পেঁচটা না বুঝলেই মানুষ বিভ্রান্ত হন এবং সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যে বিশ্বাস করেন। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা মূল সক্রিয় কর্মচারীদের কথা বলেছি, কিন্তু এই আলোচনায় আরো একটি বিশাল দলের কথা ভুলে গেলে চলবে না, সেটা হলো পেনশনভোগীদের কথা। ভারতে কেন্দ্রীয় সরকারের প্রায় 65 লাখ কিন্তু পেনশনভোগী রয়েছেন। এদের বয়স বেশিরভাগই 60 থেকে 80 বছরের মধ্যে। এরা সারা জীবন সরকারি সেবায় কাটিয়ে এখন পেনশনের টাকায় জীবন চালাচ্ছেন। এদের জন্য অষ্টম পে কমিশন মানেটা কি? সাধারণ নিয়ম হলো নতুন পে কমিশন লাগু হলে পেনশনভোগীদেরও পেনশনের সমানুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়। একে বলে পেনশন রিভিশন। কিন্তু বন্ধুরা, এখানে পেনশনভোগীদের জন্য একটা বড় সমস্যা হলো তারা নিজেরা কোনো আন্দোলন করতে পারেন না। তাদের পক্ষে লড়াই করার সংগঠন তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। তাই পে কমিশনের আলোচনায় পেনশনভোগীরা প্রায়শই কিন্তু পিছিয়ে পড়েন। মডারেট পে রিভিশনের প্রস্তাবে পেনশনভোগীদের জন্য বেশ কিছু ইতিবাচক সুপারিশ আলোচনায় আসছে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো, প্রথমত অতিরিক্ত পেনশন সংস্কার। বয়স্ক পেনশনভোগীদের, বিশেষত 75 বা 80 বছরের উপরে যাদের বয়স, তাদের জন্য অতিরিক্ত পেনশন হার বৃদ্ধি। দ্বিতীয়ত চিকিৎসার সুবিধার একটা প্রসার। সিএইচএস বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্পের আয়তা বাড়ানো এবং আরো বেশি হাসপাতালকে এই চ্যানেলে অন্তর্ভুক্ত করার বিষয় ইতিবাচক সংকেত আসছে। আর তৃতীয়ত হলো পারিবারিক পেনশনে উন্নতি। যেসব পেনশনভোগীরা মারা গেছেন তাদের পরিবার বা স্ত্রী যে পারিবারিক পেনশন পান, সেটার হার বাড়ানোর কথাও কিন্তু আলোচনায় আছে। এই সব সুবিধার পরিমাণ এবং শর্ত এখনো অস্পষ্ট। পেনশনভোগীদের উচিত হবে
কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরে উৎসবে মাততে। বন্ধুরা, আমরা এতক্ষণ অনেক তথ্য শুনলাম, এখন একটু সরাসরি কথা বলি। অনেকেই বলবেন সরকার কর্মচারীদের সাথে অবিচার করছে, আবার কেউ বলবেন মডারেট ফর্মুলাই একমাত্র যুক্তিসম্মত পথ। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্যে বিশ্বাস করবেন না। কেউ যদি বলে ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 নিশ্চিত হয়ে গেছে বা জানুয়ারি থেকেই লাগু হবে, এটাতে একদম বিশ্বাস করবেন না, কারণ সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। ব্যাপারটা এখনো আলোচনার মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।